জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা, মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ, পুষ্পস্তবক অর্পণ করেছেন মন্ত্রিসভার নতুন 5 সদস্য। জনগণের ভোটে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা এই দেশকে নতুন করে ইনশাআল্লাহ করি। কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার সাজুর মরদেহ বুঝে পেল পরিবার। বাকি 5 বাংলাদেশি লাশবাহী অ্যাম্বুলেন্স দেশের পথে। পরিবারের ইচ্ছায় ভারতেই এক নারীর সৎকার। আমরা যারা পর্যটক হিসেবে ভারতে যাই, আমরা যে নিরাপত্তাহীনতা থাকে, এটা যেন ভারত হাই কমিশনকে অবহিত করেন। আমরা আসরবাদ কালীগঞ্জে বড়াইয়াতে তাকে দাফন কাজ সম্পন্ন করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি। দেশের নানা প্রান্তে এখনো গ্যাস সংকট, ফিলিং স্টেশনে দীর্ঘ অপেক্ষা, বাসাবাড়ি আর শিল্প কারখানায়ও কার্যক্রম ব্যাহত। 1 মাসের মধ্যে সমাধান সম্ভব নয় জানালেন অর্থমন্ত্রী। 4 জেলায় সড়ক দুর্ঘটনায় 8 জনের মৃত্যু, বেপরোয়া গতি আর ওভারটেকিং এর রাজবাড়িতে বাড়ছে হতাহতের সংখ্যা। কালুখালী অংশের 31 কিলোমিটার যেন মরণ ফাঁদ। রাজশাহীতে সারের জন্য হাহাকার, ডিলারের কাছে না পেয়ে বাড়তি দামে কিনছেন কৃষক, সিন্ডিকেটের অভিযোগ। কিনলাম 45 টাকা কেজি, তাহলে বস্তা প্রতি 500-600 টাকা বেশি। 5 বস্তা পাইলে পরে আবার 5 বস্তা পাইনি। কিছু অসাধু ব্যবসায়ী যারা আসলে কুচক্রী মহল বলবো, একটা কৃত্রিম সংকট তৈরি করে। দর্শক, আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সাথে আছি আমি রাহেলা জ্যোতি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার থাকছে পুরো খবর। মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি। কিছু সময় নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান শহীদদের প্রতি। এ সময় 3 বাহিনী প্রধান ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী উপস্থিত ছিলেন। শুক্রবার রাতে শপথ গ্রহণের পর শনিবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্মৃতিসৌধে রাষ্ট্রপতিকে স্বাগত জানান 3 বাহিনীর প্রধান। বেদিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা ও স্মরণ করেন মির্জা ফখরুল। বিহুগলের সুরে উত্তোলন করা হয় মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত লাল সবুজের জাতীয় পতাকা। শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন নতুন রাষ্ট্রপতি। এ সময় সেনা, নৌ ও বিমান বাহিনী একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে শুক্রবার জুমার নামাজ শেষে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল। 91 সংসদীয় গণতন্ত্র চালুর পর থেকে দেশ আর রাষ্ট্রপতি শাসিত নয়, বরং প্রধানমন্ত্রী শাসিত। কিন্তু তারপরেও দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতির, যেই রাষ্ট্রপ্রধান হিসেবে নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শ্রদ্ধা জানালেন মুক্তিযুদ্ধের বীর শহীদদের সহ স্বাধিকার আন্দোলনের সকল শহীদদের প্রতি। তিনি আগামীতেও এই মুক্তিযুদ্ধকে সর্বোচ্চ শিখরে রাখবেন, গণতান্ত্রিক সংকটে কিংবা যে কোনো সময় বা প্রয়োজনে দায়িত্বশীল ও নিরপেক্ষ আচরণ করবেন, সেই প্রত্যাশা সকলের। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, সাভার জাতীয় স্মৃতিসৌধ। বাংলাদেশের প্রথম 5G AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার।
সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ৫ মন্ত্রী প্রতিমন্ত্রী। শ্রদ্ধা নিবেদন শেষে স্থানীয় সরকার মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেন, দেশের ক্রান্তিকালে জনগণের ভোটে হাল ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে মন্ত্রিসভায় নতুন সংসদ সদস্য সংযোজন হয়েছে। এ সময় বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত বলেন, সরকারের সব পরিকল্পনা দেশের উন্নতির জন্য, কিভাবে কাকে দিয়ে কোথায় কাজ করালে ভালো ফল মিলবে তা চিন্তা করে পদায়ন করেছেন প্রধানমন্ত্রী। এছাড়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, সবার আগে বাংলাদেশকে রেখে পররাষ্ট্র নীতি প্রণয়ন করেছে নতুন সরকার। শেখ হাসিনাকে ফেরত আনার দাবি স্বাভাবিক উল্লেখ করে তিনি বলেন, জাতীয় স্বার্থের ব্যাপারে আপোষ করবে না বাংলাদেশ। আমরা 2026 সালে এসে আবার নতুন করে জনগণের ভোটে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা এই দেশকে নতুন করে ইনশাআল্লাহ গড়ে তুলব। সমস্ত প্লেনই কিন্তু বাংলাদেশের উন্নতির জন্য এবং বাংলাদেশ জনসাধারণের আপনার উন্নতির জন্য। তিনি এই উন্নতি চিন্তা করেছেন যে কিভাবে কাকে দিয়ে কোথায় কাজ করালে ভালো হবে, সেভাবে তিনি চিন্তা করেই কিন্তু আমাদেরকে পদায়ন করেছেন। একটা ওয়ার্কিং রিলেশনশিপ থাকবে, কিন্তু আমাদের ন্যাশনাল ইন্টারেস্টকে শুধু ভারত না, কোনো দেশের সাথে ন্যাশনাল ইন্টারেস্ট কম্প্রোমাইজ করে তো আমরা কিছু করতে পারি না। পরে স্মৃতিসৌধ থেকে জিয়ার সমাধিতে যান মন্ত্রিসভার নতুন 6 সদস্য। সেখানে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা। পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি তারা সূরা ফাতিহা পাঠ করেন এবং রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর, হিজলা, মেহেন্দিগঞ্জ, ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভোলার সঙ্গে ঢাকা ও বরিশালের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনের 3টি প্রস্তাব নিয়ে আলোচনা হয়। এর মধ্যে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রস্তাবিত বরিশাল রুটটি বেছে নেওয়া হয়েছে। এই রুটে মহাসড়ক নির্মাণের মাধ্যমে ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা হবে। সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান ভৌগোলিক প্রতিবন্ধকতা দূর করে নিরবচ্ছিন্ন যোগাযোগ ও ব্যবসা বাণিজ্যের সুযোগ বাড়াতে সমন্বিত সড়ক ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। দেশে পৌঁছেছে কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামান সাজুর মরদেহ। ইমিগ্রেশন প্রক্রিয়া শেষে তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। দুপুর 12টায় সাতক্ষীরার ভুমরা স্থলবন্দরে পৌঁছায় সাজুর মরদেহ। ইমিগ্রেশনের প্রক্রিয়া শেষে সাজুর ছোট ভাই বিপুর কাছে মরদেহ হস্তান্তর করা হয়। এরপর লাশবাহী গাড়ি পৌঁছায় গ্রামের বাড়ি কালীগঞ্জের বরেয়ার। বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে আলিমুজ্জামান সাজুকে। এছাড়া কুষ্টিয়ার একই পরিবারের 4 সদস্য সহ সাভারের আহমেদ বাবুর মরদেহ বেলা 1টায় আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তরের পর দেশের উদ্দেশ্যে রওনা করে। এছাড়া পরিবারের ইচ্ছায় কলকাতার নিমতলা শ্মশানে হয় এক নারীর সৎকার। এখানকার প্রসিডিউরগুলোও ছিল একটু জটিল, তো সেই কারণে আমাদের একদিন বেশি লাগলো। আলিমুজ্জামানের মৃতদেহ অলরেডি বাংলাদেশে প্রবেশ করেছে এবং আমরা আশা করছি আজকে বিকেলের মধ্যেই বাকি যে 5টি মরদেহ আছে সেগুলো তাদের আত্মীয় স্বজনরা এই যে বেনাপোল সীমান্ত দিয়ে কুষ্টিয়াতে এবং ঢাকায় নিয়ে যেতে পারবেন। এ বিষয়ে আরো জানতে সাতক্ষীরা ও বেনাপোল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাচ্ছি সাতক্ষীরায় আকরামুল ইসলামের কাছে। আকরাম, জানাজা ও দাফন প্রক্রিয়া সম্পর্কে আপনার কাছে কি কি তথ্য আছে আমাদেরকে বিস্তারিত জানাবেন। ঘোষণা করা হয়েছিল যে সাজুর জানাজা আছর বাদ কিন্তু অনুষ্ঠিত হবে এবং এরই মধ্যে আছরের নামাজ শেষ হয়েছে এবং নামাজ মাত্র শেষ হওয়ার পর মাইকে ঘোষণা দেওয়া হয়েছে মরদেহটি এখনই কিন্তু নেওয়া হবে। পাশের যে একটি স্কুল রয়েছে পরিবার পক্ষ থেকে বলা হয়েছে যে ওই স্কুলেই মূলত যে দাফন প্রক্রিয়া সেটি সম্পন্ন হবে। মরদেহটি কিন্তু এখনই যে পাশের স্কুলে নেওয়া হবে এবং সেখানেই মূলত যে জানাজা অনুষ্ঠিত হবে এবং জানাজার পর যে তাদের পারিবারিক কবরস্থান সেই কবরস্থানে দাফন করা হবে। এবং এই যে আলিমুজ্জামান সাজু তিনি কিন্তু ব্যক্তি জীবনে ছিলেন অবিবাহিত এবং একটি সম্ভ্রান্ত পরিবারের ছেলে। তারা 4 ভাই, এক ভাই আর আগেই মারা গেছেন এবং আলিমুজ্জামান এই কলকাতায় মারা গেলেন। 2 ভাই রয়েছেন এবং 2 বোন রয়েছেন
গেছেন, মা বাবা আরও আগেই মারা গেছেন। তো সব মিলিয়ে যে সাজুর মরদেহ যখন 3টা নাগাদেই সাতক্ষীরার এই যে বড়িয়া গ্রামে পৌঁছানোর পর শত শত মানুষ কিন্তু এখানে ছুটে আসছেন, প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব তাকে শেষে এক নজর দেখার জন্য, এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি তারা সমবেদনা জ্ঞাপন করছেন। এবং মরদেহটির যে ইসলাম ধর্মীয় অনুসারে মরদেহটি যে গোসল করানো হয়েছে এবং এখনই কিন্তু জানাজার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে এবং জানাজা শেষেই তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। জ্যোতি। আকরাম, আপনাকে ধন্যবাদ। আমরা এই বিষয়ে আরো জানবো। বেনাপোল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কামাল হোসেন। কামাল, মরদেহবাহী অ্যাম্বুলেন্সগুলো কখন নাগাদ বেনাপোল পৌঁছাতে পারে একটু জানাবেন। বেনাপোল ও পেট্টাপোল বন্দরের শূন্য রেখায় অবস্থান করছি। দুপুর 1টা নাগাদ কলকাতা থেকে 4টি লাশবাহী অ্যাম্বুলেন্সে 5 জনের মরদেহ নিয়ে কলকাতা থেকে রওনা হয়েছে। আরও 35 থেকে 40 মিনিট আগে কিন্তু পেট্টাপোল ইমিগ্রেশন চেকপোস্টে 4টি লাশবাহী গাড়ি এসে পৌঁছেছে। এই পেট্টাপোল ইমিগ্রেশন চেকপোস্টের যে ইমিগ্রেশনের যে আনুষ্ঠানিকতার কার্যক্রম চলমান রয়েছে। আরও 40 থেকে 45 মিনিট এর মধ্যে তাদের পেট্টাপোল ইমিগ্রেশন চেকপোস্টের আনুষ্ঠানিকতা কার্যক্রম শেষ হওয়ার পর আমাদের বেনাপোল ইমিগ্রেশনের চেকপোস্টে কিন্তু 4টি লাশবাহী অ্যাম্বুলেন্স এই প্রবেশ করবে বলে আমাদের এখানে ইমিগ্রেশন চেকপোস্টের দিকে আপনি দেখতে পাচ্ছেন যে এই 5 জনের স্বজনেরা কিন্তু এখানে অবস্থান করছে। এই লাশবাহী গাড়ি থেকে 5 জন মরদেহ সংগ্রহ করার জন্য তারা গাড়ি অধিক পাশে অপেক্ষা করছে। আমরা দেখতে পাচ্ছি পেট্টাপোল ইমিগ্রেশন চেকপোস্টের আনুষ্ঠানিকতার কার্যক্রম প্রায় শেষ হয়েছে। আমাদের বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের যে লাশবাহী গাড়িগুলো আছে আপনি দেখতে পাচ্ছেন, এই লাশবাহী গাড়িগুলো এখন শূন্য রেখায় চলমান যাচ্ছে এবং কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণের মধ্যে কিন্তু পেট্টাপোলের যে 4টি লাশবাহী গাড়ি দাঁড়িয়ে আছে, এই লাশবাহী 4টে গাড়ি কিন্তু ঢুকবে এবং আমাদের এই বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের সামনে 3টি গাড়ি এটি কিন্তু এই যে তাদের রিসিভ করার জন্য যাচ্ছে। লাইভ চলে ভাই, ইমিগ্রেশন চেকপোস্টের সামনে সর্বশেষ তথ্য। যদি দেশের বিভিন্ন জেলায় এখনও কাটেনি গ্যাস সংকটের প্রভাব পড়েছে আবাসিক ও শিল্প খাতেও। কোথাও সিলিন্ডার, কোথাও বৈদ্যুতিক চুলা ব্যবহার করে বাড়তি খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। সিএনজি ফিলিং স্টেশনে গ্যাসের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে চালকদের। এতে কমছে আয় রোজগার, আর কারখানাগুলোতে ব্যাহত হচ্ছে উৎপাদন। গ্যাস সংকট যেন ফিরিয়ে দিয়েছে পুরনো দিনের রান্নাঘরের চিত্র। মাটির চুলায় কাঠের আগুন আর কালো ধোঁয়ার মধ্যে চলছে পরিবারের আহার তৈরির প্রস্তুতি। চরম ভোগান্তিতে গৃহবধূরা। দেশের বিভিন্ন জেলায় দিনের বেশিরভাগ সময় গ্যাসের চাপ এতটাই কম থাকে যে অনেক বাসায় চুলাই জ্বালানো অসম্ভব হয়ে ওঠে। কোথাও কোথাও গভীর রাতে অল্প সময়ের জন্য গ্যাস পাওয়া গেলেও সেই চাপে স্বাভাবিকভাবে করা যায় না রান্না। অনেক পরিবার বাধ্য হয়ে বৈদ্যুতিক চুলা কিংবা এলপিজি সিলিন্ডারের উপর নির্ভর করছে। এতে বাড়তি খরচ সামাল দিতে হিমশিম অবস্থা সাধারণ মানুষের। একটার পর একটু বাড়ে, আবার কমা যায়, রাত্রেও থাকে না। তারপর যে কারেন্টের চুলা বা কারেন্টের কুকার আছে ওইটাতে আমরা রান্না করি। মাটির চুলায় কোনোভাবে বয়ে রান্না করে এভাবে চলে, ম্যাক্সিমাম সময় না খেয়েও থাকি। গ্যাস না থাকার কারণে কারেন্টও রানতে পারি না, কারেন্ট থাকে না, এজন্য খুবই আর কি কষ্ট করতে হইতাছে। গ্যাসের জন্য দীর্ঘ সারি ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। গাজীপুর সহ বিভিন্ন জেলার চিত্র এমনই। কখন গ্যাস মিলবে সেই অপেক্ষায় চালকরা। দীর্ঘ সময় গাড়ি নিয়ে বসে থাকায় একদিকে যেমন নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, অন্যদিকে কমে যাচ্ছে দৈনিক আয়। একবারে গ্যাস 3বার নিয়ে আমরা গাড়ি চালাতে পারতেছি না। বর্তমানে আমাদের অবস্থা খুবই খারাপ। গ্যাস শেষ হলে তেলে যাইতে হয়, যেহেতু ভাড়া ধরেন 5,000 টাকা ভাড়া, এ জায়গায় তেল পুড়তে হয় 3,000 টাকা। তা মালিক পায় কয় টাকা, ড্রাইভারে পায় কয় টাকা, অনেক সমস্যা হয়ে যাচ্ছে। সারা রাত গ্যাস নিতে হয়, দিনবেলা টিপ মারতে হয়, নাই কোনো ঘুম নাই কোনো খাওয়া। শিল্প কারখানাতেও তৈরি হয়েছে অনিশ্চয়তা। পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় কোথাও কমেছে উৎপাদন, কোথাও ব্যাহত হচ্ছে নিয়মিত কার্যক্রম। এতে বাড়ছে উৎপাদন ব্যয়, ক্ষতির মুখে পড়েছেন উদ্যোক্তারা। জীবিকা নিয়ে অনিশ্চয়তায় শ্রমিক ও কর্মচারীরা। গ্যাসের জন্য কারখানা বদ্ধ, আমরা বউ বাচ্চা নিয়ে চলবো কিভাবে? গ্যাসের অভাবে আমাদের ফ্যাক্টরি অচলের অবস্থা আছে বর্তমানে। গ্যাস আসে না,
গ্যাস দেয় না। সরকারের কাছে আমাদের দাবি গ্যাসটা যেন অতি তাড়াতাড়ি দেয়। তবে গেল কয়েকদিনের ভোগান্তির পর চট্টগ্রামে কিছুটা স্বাভাবিক হয়েছে গ্যাসের সরবরাহ, যদিও দেশের অন্যান্য অঞ্চলে সংকট পুরোপুরি কাটেনি। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। গ্যাস সংকটের বিষয়ে আরও একটু বিস্তারিত আমরা জানবো। গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পলাশ। ফিলিং স্টেশনগুলোর চিত্র এখন কেমন দেখতে পাচ্ছেন? গ্রাহক ও পাম্প কর্তৃপক্ষ কি বলছে? গাজীপুরে যদি বলি সবকটি পাম্পে একই অবস্থা রয়েছে। এখানে যেহেতু একটি শিল্পাঞ্চল এলাকা, সেক্ষেত্রে শিল্পের কিছু তাদের চাহিদা রয়েছে। সেই ক্ষেত্রে বিশাল বড় বড় লরিয়ার থাকার কারণে এখানে যারা ভাড়া চালিত যে পরিবহনগুলো রয়েছে সেটি একটি আসলে বিপাকে পড়ে যায়। অর্থাৎ সারাদিনে তাদের যেই পরিমাণের চাহিদা রয়েছে সেই পরিমাণের চাহিদা না পাওয়াতে প্রত্যেকটি পাম্পটিকে আসলে প্রত্যেক দিন আমরা দেখি তাদের বিভিন্ন জটলা থাকে এবং কিছু না কিছু নিয়ে আসলে বাগদণ্ডে হয়ে তারা পাম্প কর্তৃপক্ষের সাথে একটি বিশাল একটি সমস্যার সৃষ্টি হয়। এরপরে আমরা দেখছি যে প্রত্যেকটি পাম্পে একই অবস্থা, কোনো কোনো পাম্প আমরা দেখছি এক পর্যায়ে বন্ধ করে দেয়। এতে করে কিন্তু আসলে দেখছি সবচেয়ে বেশি বিপাকে পড়ে যারা ভাড়া চালিত সিএনজি এবং প্রাইভেট কার রয়েছে সেগুলো। আমরা একাধিক প্রাইভেট কার যে চালক রয়েছে তাদের সাথে কথা বলছি, তারা যে বিষয়টি বলছে যে যদি শিল্প কলকারখানার যে বিশাল বড় বড় লরিগুলো রয়েছে সেই লরি যদি আসলে তাদেরকে গ্যাস এভাবে না দেওয়া হয় সেক্ষেত্রে তারা দৈনন্দিন যে চাহিদা রয়েছে সেটি আসলে পাবে, এমনটা অভিযোগ করেছে। তবে সিএনজি চালকরা বলছে যে তারা 3 থেকে 4 ঘন্টা অতিক্রম করে যে এসে যেটুকু গ্যাস পায়, অর্থাৎ 60 থেকে 70 টাকার যে গ্যাস পায় সেই গ্যাসে আসলে তাদের আবার 3 থেকে 4 ঘন্টা পর আবারও ফুরিয়ে যাওয়ার পর একই অবস্থা ঠিক প্রত্যেকটি পাম্পে সিরিয়াল ধরতে হয়। 3 ঘন্টা পর ঠিক আবার শিডিউল শুরু হয়। এই যে বিড়ম্বনা, এতে করে তারা কিন্তু এখনও প্রায় 1.5 থেকে 2 মাস একই অবস্থা রয়েছে। সব কিছু মিলিয়ে যদি বলি শিল্পাঞ্চল, গ্যাস পাম্প এবং শিল্পের পরিস্থিতি সবকিছু দুটোটাই অবস্থা খুবই খারাপ অবস্থা রয়েছে, এমনটা অভিযোগ করছি। পলাশ, আপনাকে ধন্যবাদ। জ্বালানি সংকটের সমাধান ধীরে ধীরে হবে, চাইলেও 1 মাসের মধ্যে সমাধান সম্ভব নয়। ঢাকা চেম্বার আয়োজিত রাজস্ব ও মুদ্রানীতি বিষয়ক সেমিনারে এমন মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সরকার ন্যূনতম 3 মাসের মধ্যে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের উদ্যোগ নিয়েছে। দেশের মধ্যে যদি বিনিয়োগ না হয় বিদেশিরা এখানে আসার জন্য যে ইনসেন্টিভ যেটা, যে তাদের যে কনফিডেন্স সেটা হবে না। কারণ বাংলাদেশের ব্যবসায়ীরা সেটা করেছে বিগত দিনে। আমাদের যে গ্রোথটা হয়েছে বিগত দিনে সেটা মূলত প্রাইভেট সেক্টর ড্রিভেন একটা গ্রোথ ছিল। দেশের 4 জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 8 জনের। এর মধ্যে সিলেটে সিএনজি অটোরিকশায় তেলের লরির ধাক্কায় নিহত হয়েছে একই পরিবারের 3 জন সহ 4 জন। দুপুরে সিলেটের ওসমানীনগরে ঘটে এই দুর্ঘটনা। পুলিশ জানায়, মৌলভীবাজারের শেরপুর থেকে সিলেট যাচ্ছিল সিএনজি চালিত অটোরিকশাটি। ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা তেলবাহী একটি লরি ধাক্কা দিলে দুমড়ে মুচড়ে যায় সিএনজি অটোরিকশা। চালকসহ 7 জন যাত্রীকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক 4 জনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত 3 জন এখনও চিকিৎসাধীন। গেছলো তারা দেশের বাড়ি শিরামিশি তাজ করে কতদিন ধরে থাকেন, গেছলো বেড়াইন আওয়ার হতে আর কি অ্যাক্সিডেন্টে করলাম। বাজার মানা গেছে নিয়ামতর বউ, নিয়ামতর ফুরি আর ফুয়ার ফুরি আছে তার লাইফ সাপোর্টার আল্লাহ জানান, হায়াতের মালিক আল্লাহ। নাটোরের বড় হরিশপুরে বাসের চাপায় প্রাণ গেছে ব্যাটারি চালিত ভ্যান চালক সহ 2 জনের। পুলিশ জানায়, দুপুরে রাজশাহী থেকে ছেড়ে আসা শিশির পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। রাজশাহী ঢাকা মহাসড়কের বড় হরিশপুর এলাকায় পৌঁছালে ব্যাটারি চালিত একটি ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয় বাসটি। এতে ঘটনাস্থলে চালক সাইদ সহ সাব্বির নামে এক যাত্রীর মৃত্যু হয়। এদিকে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাইক্রোবাসের চাপায় এক ব্যবসায়ী নিহত হয়েছে। পুলিশ জানায়, সকালে বাহাদিয়া এলাকায় স্থানীয় নুরুজ্জামানের বাড়ির সামনে 2টি সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়। বিষয়টি দেখতে সড়কের পাশে গেলে ঢাকাগামী একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নুরুজ্জামানকে মৃত ঘোষণা করেন। এদিকে দুর্ঘটনার পর মাইক্রোবাসটি ভাঙচুর করে চালককে আটক করে এলাকাবাসী। পরে সড়ক অবরোধ করে তারা। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়া গাজীপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে আরও 1 জনের। জলাবদ্ধতার দুর্ভোগ যেন জামালপুর পৌরবাসীর নিত্যদিনের সঙ্গী। বছরের অন্তত 6 মাস ভোগান্তিতে কাটতে হয় নতুন
প্রথম শ্রেণীর এই পৌরসভার বাসিন্দাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে গাছপালা। হর্টিকালচার সেন্টারের ভেতর টানা ৩ বছর পানি জমে থাকায় মরে গেছে অর্ধশত বছরের পুরনো ১৫০ শতাধিক লিচু গাছ। এ যেন জলে ভাসা জীবন, ডুবে আছে রাস্তাঘাট, বাড়ি রাঙিনা। জলাবদ্ধতার এমন চিত্র জামালপুর পৌরসভার হাটচন্দ্রা, পলাশতলা সহ আরও 3টি এলাকার। অভিযোগ, সামান্য বৃষ্টিতেই পানি জমে তৈরি হয় জলাবদ্ধতা। এছাড়া বছরের প্রায় অর্ধেক সময় পানিবন্দী থাকতে হয় বাসিন্দাদের। বাড়ছে নানা রোগবালাইয়ের ঝুঁকি। প্রথম শ্রেণীর পৌরসভা হলেও পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় একই সমস্যা পুনরাবৃত্তি হচ্ছে বছরের পর বছর। বিভিন্ন সময় সংশ্লিষ্টদের আশ্বাস মিললেও ভোগান্তি কাটেনি। অনেকে গরিব মানুষ, তারপরেও বাসা ভাড়া নিয়ে অন্য জায়গায় থাকতেছে এবং রাস্তাঘাট তো নেই, ড্রেন নাই, খালি আস্থা দিতেছে করবে আসলে কাজ করে না। 4 বছর যাবৎ পানি আটকে থাকে জলাবদ্ধতার কারণে। পোলাপানে স্কুলে যাতায়াতের জন্য সমস্যা হয়। চতুর্পাশ থেকে সাপ পোকামাকড় ঘরের ভিতরে উঠে। এদিকে হর্টিকালচার সেন্টারের এই বাগান নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। 1960 সালে প্রতিষ্ঠিত এই বাগান ভরে থাকত সারি সারি লিচু গাছে, কিন্তু জলাবদ্ধতার কারণে সেই চিত্র বদলেছে। গোড়ায় পানি জমে নষ্ট হচ্ছে গাছের শিকড়। লিচু বাগান লিচু বিক্রি করে আমাদের রাজস্ব খাতে জমা দিছি, এখন আর জমা দিতে পারছি না। যারা বিক্রি হতো বিভিন্ন এলাকার মানুষ, কিন্তু আমাদের এলাকার মানুষ, কিন্তু জলাবদ্ধতার কারণে আমাদের এই গাছগুলো মারা গেছে। টানা প্রায় 3 বছর পানি জমে থাকায় হর্টিকালচার সেন্টারের 150টির বেশি লিচু গাছ মারা গেছে। ক্ষতির মুখে পড়েছে আম, ড্রাগন ও অন্যান্য ফলের গাছ। 137টি গাছ পুরোপুরি নষ্ট মারা যায়। সেই ক্ষেত্রে আমরা লিচু গাছের ছায়ন সংগ্রহ করতে পারছি না বা চারা তৈরি করতে পারছি না। সেই ক্ষেত্রে একটা বিশাল পরিমাণে সরকারকে রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এছাড়াও এই জলাবদ্ধতার কারণে বিগত 3 বছর যাবৎ আমাদের দেশি এবং বিদেশি বিভিন্ন ফলের মাতৃ গাছগুলো জলাবদ্ধতার কারণে মারা যাচ্ছে। পৌর কর্তৃপক্ষ বলছে, জলাবদ্ধতার কারণ চিহ্নিত করে এরই মধ্যে পানি নিষ্কাশনের ব্যবস্থা নিয়েছে তারা। জলাবদ্ধতা নিরসনের জন্য আমরা সাময়িকভাবে যত কাজ করা দরকার, বিভিন্ন জায়গায় কেটে, বিভিন্ন জায়গায় পাইপ কালভার্ট দিয়ে, বিভিন্ন জায়গায় পাইপ দিয়ে আমরা পানি বের করতেছি। তাছাড়া স্থায়ীভাবে সমাধানের জন্য আমাদের একটা প্রকল্প চলতেছে, সেটা আনসার ক্যাম্প থেকে আরম্ভ করে ব্রহ্মপুত্র নদী পর্যন্ত। এই কাজটা হয়ে গেলে আশা করি জলাবদ্ধতা অনেকাংশে কমে যাবে। জলাবদ্ধতায় শুধু মানুষের স্বাভাবিক জীবনযাত্রাই নয়, ক্ষতিগ্রস্ত হচ্ছে শহরের সবুজ প্রকৃতিও। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের শুধু কালুখালী অংশেরই 31 কিলোমিটার যেন মরণ ফাঁদ। হাইওয়ে থানার তথ্য অনুযায়ী চলতি বছরের গত 7 মাসে এই মহাসড়কে ঘটেছে 34টি দুর্ঘটনা। প্রাণ হারিয়েছে 13 জন, নারী পুরুষ সহ আহত 35 জন। বেপরোয়া গতি, ওভারটেকিং ও ট্রাফিক আইন না মানা সহ নানা কারণে ঘটছে এসব দুর্ঘটনা। সড়ক তো নয়, যেন মরণ ফাঁদ। 2025 সালের শুরু থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত 19 মাসে এই পথে 62টি দুর্ঘটনায় নিহত হয়েছেন 35 জন, আহত হয়েছেন 117 জন। রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে প্রতিদিন চলাচল করে যাত্রীবাহী বাস, ট্রাক সহ হাজারো যানবাহন। তবে রাজবাড়ী শহর থেকে পাংশার শিয়ালডাঙ্গি পর্যন্ত 31 কিলোমিটার অংশে মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। এখানের মোড়টাও বেশি, এখানেও দেখা যায় কি দুর্ঘটনা বেশি, দেখা যায় কি মাসের ভিতরে 2বার 3বারও 4বারও হয়ে যায়। মাসখানিক ধরে বেশ ভালো বৃষ্টি, প্রতিদিনই কম বেশি হয়, এর জন্য আর কি অ্যাক্সিডেন্ট একটু বেশি। এটা ছোট গাড়ি, এটা ওই বড় গাড়ি, বাস বা ট্রাক এটা ওইভাবে আমাদের করে না আর কি। রাস্তায় ওই ছোট গাড়ি ওইভাবে গুনে না, এখন আমাদের তো ব্যাক সাইড রাস্তা নাই। সংশ্লিষ্টদের মতে সংকুচিত সড়ক, নির্মাণ ত্রুটি, স্পিড ব্রেকার না থাকায় বাড়ছে দুর্ঘটনা। এছাড়া ট্রাফিক আইন না মানা, অবৈধ যানবাহনের দৌরত্ব, অদক্ষ চালকের বেপরোয়া গতিও সড়কে ঝরাচ্ছে প্রাণ। তাদের সাথে একমত পরিবহন মালিক শ্রমিকরাও। 2টে গাড়ি কিংবা 3টে গাড়ি যদি পাস করতে যাই, ঠিক আছে, আমাদের গাড়ির পারে প্রেসার আসে। এই রাস্তাটা যখন বৃষ্টি নামে পিচ বেশি, কম, এই কারণে রাস্তাটা পিছলে হয়ে যায়। ফটোর কারণে রাস্তাঘাটে ওরা নিয়মকানুন বোঝে না, যার কারণে ডাইনে পায়ে মুচার দেয়, দুর্ঘটনাগুলি ঘটে। দুর্ঘটনা রোধে অবৈধ যানবাহন চলাচল বন্ধ, সড়ক মেরামত ও প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়ার তাগিদ স্থানীয়দের। রাস্তায় দুর্ঘটনা ঘটে হলো রাস্তাটা বৃষ্টি নামলে স্লিপ করে, আর রাস্তাটা আরেকটু বড় হইলে ভালো হয়। আমাদের চাওয়াটা হলো রাস্তাটা একটু বাড়তি করা। আমরা চাই রাজবাড়ী শহর সহ রাজবাড়ী জেলা এই নিরাপদ সড়কের
আওতায় আসুক। দুর্ঘটনা রোধে নানা পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই রাস্তাকে যদি 4 লেনে উন্নীত করা যায় এবং মাঝখানে যদি সড়ক প্রতিবন্ধক যদি স্থাপন করা যায় এবং পর্যাপ্ত রোড মার্কিং যদি দেওয়া যায় এবং ফুট ওভার ব্রিজ বা জেব্রা ক্রসিং মানুষের পারাপারের জন্য যদি প্রতিস্থাপন করা যায়, তাহলে আমরা বিশ্বাস করি সমন্বিতভাবে এই কর্মকাণ্ডগুলো পরিচালিত হলে অনেকাংশেই সড়কে মৃত্যুর যে মিছিল সেটাকে আসলে কমানো বা একদমই নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব বলে আমরা বিশ্বাস করি। হাইওয়ে থানার তথ্য অনুযায়ী শুধুমাত্র গত 7 মাসেই এই মহাসড়কে দুর্ঘটনা ঘটেছে 34টি। মৃত্যু হয়েছে 13 জনের, আহত হয়েছে নারী পুরুষ সহ 35 জন। জারিন অর্নি, যমুনা নিউজ। রাজশাহীতে সার সংকটে দিশেহারা কৃষক এক দোকান থেকে ছুটছেন আরেক দোকানে। ডিলারদের কাছে চাহিদা মতো সার না পাওয়ায় বাইরে থেকে কিনছেন চড়া দামে। সবচেয়ে বেশি সংকট টিএসপি সারের। ডিলারদের দাবি, চাহিদার তুলনায় অতিরিক্ত সার ব্যবহৃত হচ্ছে। কৃষি অফিস বলছে সারের কোনো সংকট নেই, সবই সিন্ডিকেট ও স্বার্থান্বেষী মহলের কারসাজি। গত কয়েকদিনে রাজশাহীর তানোর, গোদাগাড়ি, পুঠিয়া, পবা ও চারঘাট উপজেলায় সারের অতিরিক্ত দাম নেয়া ও অবৈধভাবে সার মজুতকারীদের বিরুদ্ধে লক্ষাধিক টাকা জরিমানা করেছে প্রশাসন। বর্তমানে রাজশাহী জেলায় সরকার নির্ধারিত পরিবেশকের দোকানে বস্তাপতি ইউরিয়া বিক্রির কথা 1350 টাকায়, কিন্তু বাইরের দোকানে সেই সার বিক্রি হচ্ছে 1500 টাকায়। একইভাবে প্রতিটি সারের দামই ডিলারের দোকানের নির্ধারিত দরের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে বাইরের দোকানে। কৃষকদের অভিযোগ, ডিলারের কাছে কোনো সারই চাহিদা মতো মিলছে না, ফলে বাড়তি দামে কিনতে হচ্ছে। সারের ক্ষেত্রে বস্তাপতি প্রায় 350-600 টাকার 500 টাকার মতো একটু বেশি লাগে। কী জন্য লাগে সেটা ডিলারের কাছেও আমরা সেটা খুঁজে পাই না, এবং দোকানদারের কাছ করে তারাও আমাদের বলে যে একটা কথাই যে আমরা বাইরে থেকে কিনে নিয়ে এসে আপনাদের জন্য দিচ্ছি। কিনলাম 45 টাকা কেজি, তাহলে বস্তাপতি 500-600 টাকা বেশি। এখানে 1350 টিএসপি, আর বাইরে আপনার 2700-2800 এরকম। লিজা তো ফসল তো করতে হবে, যেখানে বেশি সেখানে কম দিয়ে পার হচ্ছে। কৃষকরা অভিযোগ করছেন, সরকার নির্ধারিত পরিবেশকরা ভর্তুকির সার বাইরে কালোবাজারে বিক্রির কারণে এমন সংকট দেখা দিচ্ছে। বাধ্য হয়ে খোলা বাজারে সেই সার বেশি দামে কিনতে হচ্ছে কৃষকদের। এ কারণে উৎপাদন খরচ যাচ্ছে বহুগুণ বেড়ে। জমিতে যে পরিমাণ সার লাগবে, জমিতে যদি 20 কেজিকে সার পাই, সেখানে 20 কেজি কিনতে পারছি না। ওখানে দেখা যাচ্ছে যে 10 কেজি, 12 কেজি, 15 কেজি কিনে মারছি। যে হারে সার খাবে সে হারে দিতে পারছি না। 5 বস্তা পাইলে পরে আবার 5 বস্তা পাইনি তো আমরা দোকানই ধরেন ওই খুচরা 1 মণ 1.5 মণ 10 কেজি 15 কেজি যখন যায় সে পাই, তাছাড়া বস্তা ধরে আমরা পাইনি কোনোদিন। এদিকে ডিলাররা অভিযোগ করছেন, কৃষকরা চাহিদার চেয়ে অতিরিক্ত সার ব্যবহার করছেন। সারের তো ওরকম ক্রাইসিস নাই, সার আছে, কিন্তু আমরা হলো হুসুকে বাঙালি। সার আপনার 1 বস্তা লাগবে, 5 বস্তা নিয়ে যেয়ে রাখছি, এইভাবে সার সংকটে ফেলছি। তাছাড়া যেই পরিমাণে সার বরাদ্দ হয়, উপজেলাতে আপনার কতখানি কৃষি জমি আসে, এইভাবে হিসেব করে সার বরাদ্দ হয়, কিন্তু কৃষকেরা একজনে 5 জনের সার তুলে নিয়ে যায় বাড়িতে স্টক করছে। এদিকে কৃষি অফিস বলছে, রাজশাহীতে সারের কোনো সংকট নেই। অসাধু সিন্ডিকেট ও স্বার্থান্বেষী মহল কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে। আমাদের রাজশাহী জেলাতে এই মুহূর্তে সারের পর্যাপ্ত মজুদ আছে, কোনো প্রকার সংকট নাই। কিছু অসাধু ব্যবসায়ী যারা আসলে কুচক্রী মহল বলবো, যে বিভিন্ন সময় সরকারকে বেকায়দায় ফেলার জন্য একটা কৃত্রিম সংকট তৈরি করে, তাদের অনেকেরই হয়তো লাইসেন্স নাই। এরকমও তারা সার বিক্রি, উচ্চ দামে সার বিক্রি করে একটা অস্থিরতা তৈরির চেষ্টা করে। রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, রাজশাহীতে বৃহস্পতিবার পর্যন্ত ইউরিয়া সার মজুদ ছিল 2188 মেট্রিক টন, টিএসপি 526 মেট্রিক টন, ডিএপি 709 মেট্রিক টন এবং এমওপি 739 মেট্রিক টন। তারেক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশে।